মনস্টারভার্সের গডজিলা এবং স্কিবিডি ইউনিভার্সের টাইটান টি-ম্যান এরা হলো দুই এমন একটি ক্যারেক্টার যারা জানাই যায় তাদের শক্তি, সাহসিকতা এবং হার না মানার জন্য। গডজিলাও যেমন ভাবে নিজের দুর্বলতাকে একেবারে কম করার জন্য নিজের শরীরের মধ্যে মিউটেশন নিয়ে আসে, তেমন ভাবে টাইটান টি-ম্যানও নিজের দুর্বলতাকে একেবারে ঠিক করার জন্য নিজেকে একেবারে আপগ্রেড করতে থাকে। এই দুটো টাইটানই ভিন্ন ভিন্ন ইউনিভার্সের মধ্যে থাকলেও এদের মধ্যে পরিবর্তন সবসময় হয়েই চলছে। এই পরিবর্তনের জন্যই তারা নিজেদের সমস্ত শত্রুদেরকেই একেবারে মেরে দিতে পেরেছিল। কিন্তু কি হবে যখন এই দুটো টাইটানই একে অপরের সাথে লড়াই করবে? মনস্টারভার্সের গডজিলার অ্যাটমিক ব্রেথ থেকে কি বাঁচতে পারবে টাইটান টি-ম্যান, নাকি টাইটান টি-ম্যানের অ্যাটাকের জন্য গডজিলা একেবারে গডের কাছে পৌঁছে যাবে? বন্ধুরা, এটিকেই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে টাইটান টি-ম্যানের সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। টাইটান টি-ম্যান শুরুর দিকে একটি সাধারণ মানুষ ছিল, যতক্ষণ না পর্যন্ত একটি ঘটনা তাকে একটি টাইটান টি-ম্যানে পরিবর্তন করছিল। বন্ধুরা, এই কাহিনীটি ছিল ম্যান্ডিস শহরে, যে শহরের একটি ঘরের মধ্যে জন এবং তার ফ্যামিলি একেবারে বসবাস করত। কিন্তু একদিন ভাগ্য তার সাথে খুবই একটি খারাপ কাজ করে। ক্যামেরাম্যানের হাত থেকে হেরে যাওয়ার পর একটি স্কিবিডি টয়লেট জনের ঘরের উপরে এসেই একেবারে পড়ে যায় এবং জনকে ছাড়া ওই দুর্ঘটনার জন্য তার সমস্ত পরিবারই একেবারে মারা যায়। জন তার ভেঙে যাওয়া ঘরের বাইরে একেবারেই বসেই ছিল এবং সে পুরো শহরকে একেবারে ধ্বংস হতেও দেখছিল এবং জনের ঘর পুরোপুরিভাবে স্কিবিডি টয়লেটের রেডিও অ্যাক্টিভ রক্তের দ্বারা ভরে গিয়েছিল। তখনই জনের ঘরের কাছে থাকা একটি টিভির কাছ থেকে আওয়াজ আসে। আসলে ওই রেডিও অ্যাক্টিভ রক্তের জন্য জনের ঘরে থাকা টিভির উপর নার্ভাস সিস্টেমের একটি আস্তরণ পড়ে যায়, যার ফলে এই টিভিটি একেবারে জীবন্ত হয়ে গিয়েছিল। এমনকি এর কাছে হিউম্যান ইন্টেলিজেন্টও এসে গিয়েছিল, কিন্তু কোন রকম শরীরকে ছাড়া সে কিছুকেই আর করতে পারছিল না। ওই জন্যই ওই টিভিটি জনের সাথে একটি ডিল করে নেয়। সে সমস্ত স্কিবিডি টয়লেটকে মেরে দিয়ে সে জনের ফ্যামিলির রিভেঞ্জ নিবে সেটিকে বলে, কিন্তু এর পরিবর্তে জনকে তার বডিকে একেবারে দিয়ে দিতে হবে ওই টিভিটিকে। জনের কাছে কোন রকম রাস্তা ছিল না। এই জন্য জন এবং টিভিটি একেবারে একটি এক্সপেরিমেন্ট করতে থাকে এবং দেখতে দেখতে এক্সপেরিমেন্টের শেষ দিন একেবারে চলে আসে, যেটিকে জন একেবারে মেনেও নেয় এবং জনের শরীর এবং টিভির ফিউশনের জন্য তৈরি হয়ে যায় টাইটান টি-ম্যানের। এবার লেজেন্ডারি গডজিলার কাছে একেবারে আসা যাক। লেজেন্ডারি গডজিলার অনেকগুলোই নাম রয়েছে, যেমন কিং অফ দ্য মনস্টার, গডজিলা, আলফা প্রেডেটর, বিগ গাই এবং আল্টিমেটেড টাইটান। এই গডজিলাকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 2014-তে আসা আমেরিকান মুভি গডজিলার মধ্যে। এরপরে আমরা এই মনস্টারটিকে দেখতে পেয়েছিলাম সাল 2017-তে আসা কং দ্য স্কাল আইল্যান্ড মুভির পোস্ট ক্রেডিট সিনের মধ্যে। এরপরে আমরা এই মনস্টারকে দেখতে পাই সাল 2019-এ আসা গডজিলা কিং অফ দ্য মনস্টারের মধ্যে এবং এরপরে আমরা আবার তাকে দেখতে পাই সাল 2021-এ আসা গডজিলা ভার্সেস কং এর মধ্যে। এরপরে আমরা গডজিলাকে দেখতে পেয়েছিলাম সাল 2024-এ আসা গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার মুভির মধ্যে। গডজিলা নামের উৎপত্তি হয়েছিল জাপানি শব্দ গডজিলা থেকে, যার অর্থ হলো গরিলা এবং হোয়েলস। লেজেন্ডারি গডজিলা জলভাগ এবং স্থলভাগ দুটো জায়গার মধ্যেই একেবারে থাকতে পারে এবং দুটো জায়গার মধ্যেই তার ডমিনেন্স একেবারে বজায় থাকে এবং বার্নিং ফর্মের লেজেন্ডারি গডজিলার দুগুণ শক্তি একেবারে এসে যায়। তখন লেজেন্ডারি গডজিলা আরো বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায়। গডজিলার উৎপত্তিকে নিয়ে এমন মনে করা হয় যে একটি পার্মিয়ান পিরিয়ড অর্থাৎ 25 কোটি বছর পুরনো একটি জীব, কিন্তু পৃথিবীর মধ্যে যখন টার্সিক যুগ একেবারে শুরু হয়ে যায় তখন পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কম হতে থাকে এবং এর ফলে অনেক জীব ঠান্ডার জন্য একেবারে বিলুপ্ত হয়ে যায় এবং তখনই পৃথিবীর মধ্যে উল্কাপিণ্ড একেবারে এসে পড়ে। এই জন্য গডজিলা, যে একটি পার্মিয়ান পিরিয়ডের জীব ছিল, সে সমুদ্রের অসীম গভীরে একেবারে চলে যায় এবং সে সমুদ্রের মধ্যে থাকা প্রাণগুলোকে খেয়ে খেয়ে সে জিওথার্মাল এনার্জির দ্বারা নিজেকে একেবারে জীবন্ত রাখে। কিন্তু সাল 1945-এ যখন জাপান দেশের মধ্যে একেবারে নিউক্লিয়ার বিস্ফোরণ হয়ে যায় তখন হাইবারনেশনের মধ্যে থাকা এই পুরনো জীবের ঘুম একেবারে ভেঙে যায় এবং সে আশপাশের সমস্ত রেডিয়েশনকে একেবারে অ্যাবজর্ব করে নিয়ে সে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায়। নিউক্লিয়ার এনার্জি ওই পুরনো জীবটির মধ্যে এতটাই বেশি পরিমাণে শক্তি ঢুকিয়ে দেয় যে যার সামনে অন্য দুনিয়া থেকে আসা কিং গিদরাও আর টিকতে পারেনি। এবার গডজিলা এবং টাইটান টি-ম্যানের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। টাইটান টি-ম্যান হলো 250 ফিট লম্বা একটি বিশালাকার টাইটান, যেই টাইটানকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম এপিসোড 41-এর মধ্যে, যেখানে সে রেড লাইটকে ছেড়ে দিয়ে একেবারে সমস্ত স্কিবিডি টয়লেটকেই মেরে দেয় এবং এরপরে
এপিসোড 44 এর মধ্যে টি-ম্যান একেবারে আপগ্রেড হয়ে গিয়ে সে একেবারে টাইটান সিনেমা ম্যানে পরিবর্তন হয়ে যায়, যে রেল লাইটের সাথে সাথে সনিক বুম এবং সনিক ওয়েভকেও জেনারেট করতে থাকে। এবং এপিসোড 45 এর মধ্যে সে একেবারে টাইটান স্পিকারম্যানের সাথে লড়াই করে। এবং এপিসোড 47 এর মধ্যে সে জিম্যানকে একেবারে মারার সময় সে নিজে অনেকটা বেশি পরিমাণে ইনজার্ড হয়ে যায়। এবং আপগ্রেড হয়ে যাওয়ার পর আমরা টাইটান টি-ম্যানকে আবার দেখতে পেয়েছিলাম এপিসোড 67 এর মধ্যে, যেখানে সে সবথেকে শক্তিশালী স্কিবিডি টয়লেট সায়েন্টিস্ট স্কিবিডি টয়লেটকেও একেবারে মেরে দেয়। যেখানে সায়েন্টিস্ট স্কিবিডি টয়লেটের উপরে কোনো প্রকার টাইটানের হাতিয়ার কাজ করে না, সেখানে টাইটান টি-ম্যানের নিয়ন অস্ত্র এবং তার বুক থেকে বার হওয়া কোর এনার্জি সায়েন্টিস্ট স্কিবিডি টয়লেটের মতো শক্তিশালী স্কিবিডি টয়লেটকেও সে একেবারে মেরে দেয়। এবার গডজিলার পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। গডজিলার টাইটান টি-ম্যানের থেকে অনেকটা বিশাল, সে 395 ফিট লম্বা একটি বিশালাকার মনস্টার, যে নিজের সিগনেচার অ্যাটাক অ্যাটমিক ব্রেথের জন্য অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয়। এবং গডজিলার এই অ্যাটমিক ব্রেথটি টাইটান টি-ম্যানের কোর এনার্জি শক্তির থেকেও অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী, যেটির প্রমাণকে আমরা গডজিলা মুভির মধ্যেও দেখতে পেয়ে গিয়েছিলাম। গডজিলা নিজের অ্যাটমিক ব্রেথকে ব্যবহার করেই সে মিউটোকে কয়েক মিনিটের মধ্যে একেবারে মেরে দিয়েছিল। এবং যখন হলো আর্থের এনার্জিকে নিয়ে একেবারে এক্সপেরিমেন্ট করা হচ্ছিল, তখন সে রেগে গিয়ে সে পৃথিবীর সারফেসের মধ্যে এমন একটি অ্যাটমিক ব্রেথ দিয়ে অ্যাটাক করেছিল, যার ফলে হলো আর্থের মধ্যে একটি গর্ত খুলে যায়। এবং এখনের সময় পিঙ্ক গডজিলার অ্যাটমিক ব্রেথ আগের থেকে 20 গুণ বেশিও শক্তিশালী হয়ে গিয়েছে, যেটি আসলে অনেকটাই বেশি পরিমাণে ভয়ঙ্কর। অ্যাটমিক ব্রেথকে ছাড়াও গডজিলার কাছে আরো অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে, যেমন এর সাথে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলে কেউ লড়াই করতেই পারবে না। এই জন্য কিং গিদরাও যখন গডজিলার সাথে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেল করছিল, তখন তার একটি মাথা একেবারে কেটে গিয়েছিল। এমনকি গডজিলার বাইট এবং তার টেল সোয়াইপ এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে যার সাহায্যে সে সামান্য জীবের সাথে সাথে সে বিশালাকার মনস্টারদেরকেও একেবারে মেরে দিতে পারে। গডজিলার লেজ থেকে শুরু করে মাথা পর্যন্ত অনেক বড় বড় ডরসাল প্লেট রয়েছে, যার সাহায্যে সে একেবারে এনার্জিকে স্টোর করে রাখে। এবং এই সমস্ত ডরসাল প্লেট গুলো একেবারে লোহার মতোই শক্ত হয়ে থাকে। এবং এর চামড়াগুলো এতটাই বেশি পরিমাণে শক্ত হয়ে থাকে যে যাকে ধারালো হাতিয়ার দিয়েও একেবারে ইনজার্ট করা যাবে না। এমনকি গডজিলার নিজের অ্যাটমিক ব্রেথও তাকে একেবারে মারতে পারবে না। এই জন্যই কিং গিদরার গ্র্যাভিটি বিমও একে মারতে পারেনি। ডিউরেবল হওয়ার সাথে সাথে এর বুদ্ধি অনেকটাই বেশি হয়ে থাকে, এই জন্য সে কিং গিদরার সাথে জলের মধ্যে লড়াই করতে বেছে নিয়েছিল। এমনকি সে কংয়ের সাথে একেবারে বন্ধুত্ব করে নেয়। এবং যেই মেকা গডজিলার সম্বন্ধে কোনো প্রকার মানুষই কোন রকম ইনফরমেশনকে পায়নি, সেটিকেও নষ্ট করতে গডজিলা ওখানে একেবারে পৌঁছে যায়। এবং এর ব্যাটেল আইকিউ অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ হয়ে থাকে, কারণ সে জানে কোথায় এবং কিভাবে তার নিউক্লিয়ার এনার্জিকে একেবারে ছাড়তে হবে। এবং যখন গডজিলা অনেকটাই বেশি পরিমাণে এনার্জিকে পেয়ে যায়, তখন সে পরিবর্তন হয়ে যায় পিঙ্ক গডজিলা এবং বার্নিং গডজিলাতে, যার সাথে লড়াই করা তো দূরের কথা, বরং এর সামনে আসতেও অনেক বড় বড় মনস্টারই একেবারে ভয় পায়। এবার যদি আমরা টাইটান টি-ম্যানের ডিউরেবিলিটির সম্বন্ধে কথা বলি, তাহলে আমরা দেখতে পাবো টাইটান টি-ম্যানও অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল, কিন্তু সে গডজিলার থেকে অনেকটা বেশি পরিমাণে ডিউরেবল এটাকে বলা অনেকটাই বেশি পরিমাণে বোকামি হবে। কিন্তু টাইটান টি-ম্যানের ইন্টেলিজেন্ট মানুষের মতোই হয়ে থাকে। টাইটান টি-ম্যান গডজিলার থেকে অনেকটা বেশি পরিমাণে বুদ্ধিমান হওয়ার সাথে সাথে সে মনস্টার পার্টসের মধ্যে থাকা সমস্ত কাইজুর থেকেও অনেকটাই বেশি পরিমাণে বুদ্ধিমান। এই জন্য টাইটান টি-ম্যানের সাথে যদি গডজিলার লড়াই হয়, তখন টাইটান টি-ম্যানের ইন্টেলিজেন্ট তার হিপনোসিস বিম তাকে গডজিলার বিরুদ্ধে কিছুক্ষণের জন্য তো আটকে রাখতে পারবে, কিন্তু সে গডজিলার বিরুদ্ধে কখনোই জিততে পারবে না। কারণ গডজিলার বিরুদ্ধে জেতার জন্য টাইটান টি-ম্যানকে নিজের উপর অনেকটাই বেশি পরিমাণে আপগ্রেডেশন করতে হবে। কিন্তু এরপরেও এটার সম্ভাবনা খুব কম রয়েছেই যে সে গডজিলাকে হারাতে পারবে। বন্ধুরা, তাই এখনের সময়ে টাইটান টি-ম্যানের সাথে যদি আমাদের মনস্টারভার্সের গডজিলা অর্থাৎ যদি লেজেন্ডারি গডজিলার লড়াই হয়, তখন ওই লড়াইকে আমাদের লেজেন্ডারি গডজিলায় অতি সহজেই জিতে যেতে পারবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি বলে মনে হয়, যদি এই দুটো টাইটানদের মধ্যে লড়াই হয়, তখন ওই লড়াইকে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।